সো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে অঙ্কের একটা প্র্যাকটিস ক্লাস করছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলওয়ের এক্সামকে টার্গেট করে চলছে। তো তোমরা যদি এই এক্সামের প্রিপারেশন করে থাকো বা প্রিপারেশন নিচ্ছ এমন হয়, তাহলে অবশ্যই তোমরা এই 100 দিনের প্র্যাকটিস ক্লাসটা দেখো। তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হয়ে যাবে। ডাইরেক্ট তোমরা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন তোমরা দেখতে পারবে। আজকে আমাদের ডে 67। এর আগে আমাদের 66টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে? কোশ্চেনের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্লিয়ার? কারো যদি কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকে, চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো শুরু করছি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা ভিডিওটাকে লাইক করে দিও। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে, দেখো, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা যদি 20,000 হয়, আগামী বছরে কত হবে? তো নেক্সট বছরে কত হবে? তো 10% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তো বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করি? 10 অ্যাড করে দিই 100 সাথে, তার মানে 110% হয়ে যাবে। তাহলে সিম্পল, এখন বর্তমানে জনসংখ্যা কত আছে? বর্তমানে জনসংখ্যা 20,000। সেটার 110% বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 110% মানে 110/100। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 11 দুগুণে হয়ে যাবে 22। 22 এর পরে 3টে 0 আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 22,000। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসবো। একজন খুচরো বিক্রেতা 18% লাভ করতেন যদি তিনি একটি নিবন্ধ তার চিহ্নিত মূল্যে বিক্রি করতেন। তো এখানে দুটো জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে কস্ট প্রাইস মানে কেনা দাম, আরেকটা হচ্ছে চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস, যেটা বস্তুর উপরে লেখা থাকে কোনো জিনিসের। ঠিক আছে? তাহলে কস্ট প্রাইসকে সবসময় আমরা 100 ধরবো, 100 ধরবো, তাহলে ক্যালকুলেশন আমাদের ইজি হবে। এবার বলছে যদি তিনি চিহ্নিত মূল্যে বিক্রি করতেন, তাহলে 18% এর লাভ হতো। তার মানে চিহ্নিত মূল্যটা কস্ট প্রাইসের থেকে কত বেশি? 18% বেশি। তাহলে 100 থেকে 18% বেশি মানে 18 বেশি। তাহলে মার্ক প্রাইস কত ছিল? 118 ছিল। ক্লিয়ার এতদূর? তুমি বলবে ক্লিয়ার। এবার বলছে যদি তিনি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেন। এবার চিহ্নিত মূল্য যা আছে 118, তার উপরে উনি 10% ছাড় দিচ্ছেন। ছাড়ের ক্ষেত্রে যত ছাড় হয় সেটা আমরা 100 থেকে বিয়োগ করে দিই। তাহলে 100 থেকে 10 বাদ দাও, তার মানে 90%। তাহলে বিক্রি হচ্ছে কত? 90%। 90% মানে 90/100। এটা হচ্ছে সেলিং প্রাইস। এবার বলছে এইটাতে যদি আমরা সেল করি, তাহলে বলছে তাহলে সেই নিবন্ধে তার প্রকৃত লাভ কত? ঠিক আছে? লাভ কি হতো? তাহলে লাভটা আমাদের, প্রফিটটা আমাদের বার করতে হবে। সিম্পল একটা জিনিস মাথায় রাখো, 100 থেকে যত বেশি আসবে সেটাই আমাদের প্রফিট। তার কারণ 100 হচ্ছে আমাদের কেনা দাম। ক্লিয়ার? তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, বিক্রয় মূল্যটা যদি আমরা এখান থেকে বার করার চেষ্টা করি, তাহলে এখানে দেখব 0 0 ক্যানসেল হয়ে যাচ্ছে। 9 দিয়ে যদি গুণ করি 8 নং 72, 72 এর 2 আসবে, নিচে 10 থাকার জন্য এখানে একটা দশমিক বসিয়ে দাও। তো হাতে আমার কত আছে? 7। 9 11 99 আর 7 আমাদের এখানে হয়ে যাবে 106। তাহলে আমরা এটা কত পাচ্ছি? 106.2। তাহলে 100 থেকে 106.2 কত বেশি? 6.2 বেশি। তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট 6.2% এর প্রফিট। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6.2% এর প্রফিট। এখানে ডাইরেক্ট পার্সেন্টেজে কেন আসলো? তার কারণ হচ্ছে আমাদের কস্ট প্রাইস 100 ধরেছিলাম তাই। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে যে এত পরপর 3টি ছাড়ের সমতুল্য একক ডিসকাউন্ট কত? একটা সিঙ্গেল ডিসকাউন্ট বানাতে হবে। দেখো, এই অঙ্ক অনেকভাবে করা যায়। ঠিক আছে? তো একটা নতুন নিয়ম শেখাচ্ছি, মাথায় রাখো। সবার ১ম এ তুমি ধরে নেবে যে কোনো, মানে মূল্যটাকে তুমি ধরে নেবে হচ্ছে 100। তারপরে একটা মাইনাস দাও। এবার একটা থার্ড ব্র্যাকেট দাও। তারপরে তুমি কি করবে? সিম্পল এই ১০০ টাকে আরেকবার লেখো। এবার যত ডিসকাউন্ট হচ্ছে সেটা দেখো। ৩০ এর ডিসকাউন্ট, তার মানে ১০০ থেকে ৩০ বাদ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে ৭০%, মানে ৭০/100। এই ১০০ আর এই ১০০ এখানে এরকম সেম টু সেম লিখবে। তাহলে এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন হবে। ঠিক আছে? তারপরে বলছে 20% এর ডিসকাউন্ট, তাহলে ১০০ থেকে 20 বাদ দাও, তাহলে হয়ে যাবে 80%, 80/100। আবার বলছে 10% এর ডিসকাউন্ট, তাহলে ১০০ থেকে ১০ বাদ দাও, তাহলে হয়ে যাবে 90%, তার মানে 90/100। এবার তুমি সিম্পল এখানে ক্যালকুলেশন করতে পারবে। ভেতরে এই ১০০ র সাথে ১০০ ক্যানসেল, এই ডবল 0 এর সাথে এই ডবল 0 ক্যানসেল, এই 0 এর সাথেও এই 0 ক্যানসেল। তাহলে আমাদের এখানে থাকছে ১০০ মাইনাস, এখানে কত থাকছে ভাই? এখানে থাকছে আমাদের ৮ নং ৭২ × ৭, 72 × 7, ৭ দুগুণে ১৪, ৪, হাতে আমার ১, ৭ সাথে ৪৯ আর ৫০। তাহলে নিচে ১০ থাকার জন্য নিচে এখানে একটা ১০ আছে, তো আমরা বলতে পারি ৫০.৪। তাহলে এটা আমাদের কত হচ্ছে? 50.4। তাহলে ১০০ থেকে যদি এটা আমরা বাদ দিই, আমাদের অ্যান্সার কত আসবে? 49.6%। তাহলে অ্যান্সার আমাদের কত? 49.6% এর ডিসকাউন্ট, সিঙ্গেল ডিসকাউন্ট। ঠিক আছে? অপশন সি আমাদের কারেক্ট। তো এই নিয়মটা করবে, এটাও খুব ভালো নিয়ম। সাকসেসিভ না ইউজ করে এটাও ইউজ করতে পারো, অনেক ফাস্ট আমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। ৪ নম্বর কোশ্চেন। একটি কলেজে যদি 15% ছেলের সংখ্যা 1/3 মেয়েদের সমান হয়, তাহলে বয়েজদের সংখ্যা বলছে 15% এর বয়েজ, মানে 15% মানে আমরা জানি 15/100, ইকুয়াল টু এটা সমান হচ্ছে 1/3 মানে 1/3, 1/3 মানে 1/3, 1/3 গার্লসের সাথে সমান। তাহলে এখান থেকে বয়েজ আর গার্লসের ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ৫ দিয়ে কাটলে ৩ ৫ ১৫, ৫ দিয়ে কাটলে ৫ ২০ ১০০। তাহলে বয়েজ, গার্লস এপাশে এসে তলায় গিয়ে বসবে, বয়েজ বাই গার্লস ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখো। এখানে ৩ আর ৩ গুণ হয়ে যাবে, ৩ ৩ এর নিচে হয়ে যাচ্ছে কত? ৯। ২০ আর ১ গুণ হয়ে যাবে উপরে, তাহলে এটা হয়ে যাবে ২০। তাহলে বয়েজ ২০, গার্লস ৯। এবার বলছে তাহলে কলেজে
ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত কত? তাহলে বয়েজের সংখ্যা হচ্ছে 20, গার্লসের সংখ্যা কত? 9, তাহলে 20:9 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনে আসো। এখানে বলছে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ রাজীব, কেওয়াল এবং অমিত 3 বন্ধুর মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছিল। তাহলে রাজীব, কেওয়াল, অমিত কত অনুপাতে ভাগ করা হচ্ছে? 2:3:7 অনুপাতে ভাগ করা হচ্ছে। যদি অমিতের ভাগ কেওয়ালের থেকে 15 টাকা বেশি হয়, অমিতের ভাগ কেওয়ালের থেকে কত বেশি? 15 বেশি। তাহলে এটার থেকে এটা রেশিওতে কত বেশি? 3 এর থেকে 7 4 বেশি, কিন্তু আমাদের এখানে এক্সাক্ট বলছে যে 15 টাকা বেশি। তাহলে 4 এর ভ্যালু 15 টাকা। তাহলে আমরা বলতে পারি 15 টাকা হচ্ছে 4 এর ভ্যালু, তো 4 দিয়ে ভাগ। তাহলে মোট টাকার পরিমাণ কত? মোট টাকা বার করার জন্য সিম্পল রেশিওর সবকটা আমাদের যোগ করে দিতে হবে। 7 আর 3 10 আর 2 12, টোটাল ইউনিট হচ্ছে 12। তাহলে 12 এর ভ্যালু বার করার জন্য 12 দিয়ে গুণ। 4 দিয়ে কাটলে 3 4 12, 3 15 45। তাহলে টোটাল টাকা ছিল 45 টাকা। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 6 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের দেখো 6 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 12 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে এ একটা কাজ করতে পারে 10 দিনে, বি করতে পারে কত দিনে? বি করতে পারে 12 দিনে। ওকে, ক্লিয়ার। বলছে যদি এ কাজ শুরু করে এবং বিকল্প দিনে কাজ করে, তার মানে এ প্রথম দিন কাজ করবে, পরের দিন বি কাজ করবে, এভাবে অল্টারনেট দিনে কাজ হবে। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? এখানে লসাগু নিয়ে নাও। লসাগু কত চলে আসবে আমাদের এখানে? লসাগু চলে আসবে 60। এটা আমাদের টোটাল ওয়ার্ক। এবার 10 দিয়ে 60 কে ভাগ করো, 6 10 60। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, এ এর কাজ করার ক্ষমতা। 12 দিয়ে ভাগ করলে 5 12 60। এটা বি এর কাজ করার ক্ষমতা। প্রথম দিন এ করবে, তাহলে 6টা কাজ করবে, পরের দিন বি করবে 5টা কাজ করবে। তাহলে 2 দিনে 5 আর 6 11টা কাজ হচ্ছে। তাহলে 11টা কাজ হচ্ছে 2 দিনে। ক্লিয়ার? 60টা কাজ করতে হবে। তাহলে 11 এর সাথে কত গুণ করব যাতে 60 হয়? এবার 11 এর সাথে আমি কিছুই গুণ করে 60 বানাতে পারবো না। মানে এখানে ডাইরেক্ট যদি আমি গুণ করি 11 এর সাথে, তাহলে 5 11 55 অবধি যাবে। ঠিক আছে? 60 অবধি যদি না যায় তাহলে 55 অবধি নেব। 60 এর বেশি যাওয়া যাবে না। তাহলে এখানে সিম্পল 5 গুণ করে দাও। এখানে 5 গুণ মানে এখানেও 5 গুণ হয়ে যাবে। তাহলে 5 11 এখানে কত পাচ্ছি? 55। তাহলে এখানে 5 দুগুণে কত পাচ্ছি? 10। তাহলে 10 দিন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কাজ হয়েছে কত? 55টা কাজ হয়ে গেছে। কাজ কত বাকি? 60টার মধ্যে 55টা হয়ে গেলে আর 5টা কাজ বাকি। ঠিক আছে? এবার 5টা কাজ সবসময় মাথায় রাখবে, যে কাজ স্টার্ট করেছিল তারই কাজ করার টাইম আসবে আবার। ঠিক আছে? তাহলে 11 নম্বর দিনে অ্যাকচুয়ালি 10 দিন তো কাজ হয়েছে, তারপরের দিনে কাজ করার টার্ম আসবে কার? এর কাজ করার টার্ম আসবে। আর এ বলবে আমি একদিনে 6টা কাজ করতে পারি, কিন্তু কাজ বাকি আর কটা? 5টা। ঠিক আছে? তাহলে 6 এর থেকে কম কাজ বাকি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো 10 দিনের কাজ হয়ে গেছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখবো 10। ঠিক আছে? 5টা কাজ এখনো বাকি, তাহলে 5 উপরে লিখবো। এ এসে একদিনে 6টা কাজ করতে পারে, তো 6 এর নিচে লিখে দেবো। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? ডি আমাদের অ্যান্সার। 10 পূর্ণ 6, 5/6। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে যদি মিশ্রণে 3:2 অনুপাতে অ্যাসিড এবং অ্যালকোহল থাকে, তাহলে অ্যাসিড আছে আর অ্যালকোহল আছে। কত অনুপাতে আছে? 3:2 অনুপাতে আছে। 3:2 অনুপাতে আছে। এবার বলছে এবং এই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করলে, 10 লিটার অ্যালকোহল আমি যোগ করছি। 10 লিটার অ্যালকোহল আমি যদি যোগ করি, তাহলে অ্যাসিডের সাথে অ্যালকোহলের অনুপাত 3:5 হচ্ছে। তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে? 3:5 হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস এখানে দেখতে হবে যে অ্যাসিড আমরা মেশাচ্ছি না, তো অ্যাসিড আগে যা ছিল পরেও সেম আছে কিনা। তো অঙ্কতে আগেও অ্যাসিড 3 ছিল, পরেও 3 আছে, তার মানে অ্যাসিড সেম আছে। অ্যালকোহল যেহেতু মেশাচ্ছি, তো অ্যালকোহল বৃদ্ধি পাবে। দেখো 2 থেকে 5 হয়েছে, মানে 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা মিশিয়েছি কত? এক্স্যাক্টলি 10 লিটার, কিন্তু আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে কত? 3 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 3 ইউনিটের ভ্যালুই অ্যাকচুয়ালি 10 লিটার। তাহলে 10 লিটার হচ্ছে 3 ইউনিটের ভ্যালু, তাহলে 3 দিয়ে ভাগ। বলছে আসল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? আসল মিশ্রণে অ্যাসিড, আসল মিশ্রণ মানে প্রথম যে মিশ্রণটা ছিল, সেখানে অ্যাসিড কত ছিল? অ্যাসিড ছিল 3 ইউনিট। তাহলে 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। তো এই 3 এর সাথে এই 3 যদি আমরা ক্যানসেল করে দিই, তাহলে এখানে পাবো অ্যাসিড ছিল 10 লিটার। লিটারে কত লিটার অ্যাসিড ছিল? অ্যাসিড ছিল অ্যাকচুয়ালি 10 লিটার। অপশন এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন আমাদের বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 45 ঘন্টা এবং 36 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে এ করতে পারে 45 ঘন্টার মধ্যে, আর বি করতে পারে কত ঘন্টার মধ্যে? 36 ঘন্টার মধ্যে করতে পারে। ক্লিয়ার? পূরণ করতে পারে। এবার বলছে উভয় পাইপ একসাথে খোলা হয়, তাহলে কত ঘন্টায় মানে এই ট্যাঙ্কটা ভর্তি করতে পারবে? সিম্পল কোশ্চেন। তাহলে এখানে লসাগু নিয়ে নাও। লসাগু কত আসবে? লসাগু আমরা যদি দেখি এখানে 180, 180 আসছে। তো 180 45 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 36 দিয়ে কাটলে 5 বারে কাটবে। দুজন একসাথে করলে 5 আর 4 9 9 করে কাজ কমপ্লিট করবে। তাহলে টোটাল কাজ আমাদের 180। সেটাই যদি দুজন একসাথে করে 9 9 করে করবে, তো 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার কত? 20 আওয়ার্স টাইম লাগবে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি রাশি যখন বার্ষিক 12.5% সরল সুদে বিনিয়োগ করা হয়, 2 বছর পর তার পরিমাণ এত টাকা হয়। তার মানে এটা এত টাকা হয়, মানে এটা অ্যামাউন্টের ভ্যালু দেওয়া আছে। সরল সুদ কত? তাহলে এখানে আমাদের সিম্পল, আমরা দেখো এটা আমাদের অনেকভাবে করা যায়। তো আমি তোমাদের একটা নিয়ম বলছি, এটা মাথায় রাখো।
যদি আমাদের অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে প্রিন্সিপাল আমরা সবসময় ধরবো কত, প্রিন্সিপাল হয় 100%, ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট দেখো এখানে 1 বছরে 12.5% দেয়, মানে 12.5% দেয়, 12.5% মানে এটা কত, 1 বছরে রেট অফ ইন্টারেস্ট দেওয়াই আছে যে 12.5% পার ইয়ার বছরে। তাহলে 2 বছরে কত দেবে, 2 বছরে যা দেবে এটা সিম্পল ডবল করে দাও, 1 বছরে 12.5 দিলে 2 বছরে কত দেবে, 12.5 25%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 25। অ্যামাউন্ট বার করার জন্য আমাদের কি করতে হয়, অ্যামাউন্ট বার করার জন্য প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করতে হয়। তাহলে প্রিন্সিপাল 100 আর এদিকে ইন্টারেস্ট কত, 25, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে 125%। আর অ্যামাউন্ট আমাদের এখানে কত দেওয়া আছে, 8250, 8250 অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে অ্যামাউন্টকে অ্যামাউন্ট দিয়ে ভাগ করো, 125% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে সরল, তবে সরল সুদ কত, সুদ এখানে কত, ইন্টারেস্ট হচ্ছে 25%, তাহলে 25%-এর ভ্যালু বার করার জন্য 25% দিয়ে গুণ ডাইরেক্ট। নেক্সট আমাদের পার্সেন্ট এখানে ক্যান্সেল হয়ে যাবে, 25 দিয়ে কাটলে 5 25 125 5, 5 দিয়ে যদি কাটি একটা জিরোকে 2 হিসেবে কেটে দাও, 25 দুগুণে 50, 8 দুগুণে 16, তাহলে 1650 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? তো এখন থেকে আমাদের একটু স্পিডটা একটু বাড়বে, স্পিড ফার্স্ট আমরা অঙ্ক করবো, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে একটি টাকা যখন বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তখন 2 বছর পরে এত টাকা হয়। আচ্ছা, শুরুতে বিনিয়োগ করা আসলের পরিমাণ কত ছিল? ঠিক আছে, তাহলে এটা আমাদের কি অ্যামাউন্ট দেওয়া আছে, 10% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/10, তাহলে প্রিন্সিপাল আমরা লিখবো 10 আর অ্যামাউন্ট কত হয়ে যাবে, 10 আর 1 যোগ করে 11, ঠিক আছে, এগুলো আগেই শেখানো হয়ে গেছে। 2 বছর বললে স্কোয়ার করে দাও, তাহলে 10 এর স্কোয়ার করলে 100 আর 11 স্কোয়ার করলে কত, 121। ক্লিয়ার? এবার আমাদের অ্যামাউন্ট কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 18515 অ্যামাউন্ট, আর এখানে আমরা অ্যামাউন্ট কত পাচ্ছি, 121, তাহলে 121 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে যে কত, আসল কত, আসল আমাদের 100, প্রিন্সিপাল কত 100, তাহলে 100 এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ। তো এটা যদি আমরা দেখি এটা কতবারে কাটবে, 15 বারে কি কাটে, 121 যদি আমরা দেখি 15 বারে যদি আমি কাটার চেষ্টা করি, 5 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, 5 বার ওটা হয়ে যাবে 60, 121, তাহলে 1581, হ্যাঁ একদম 15 বারে কেটে যাচ্ছে পুরো এটা, তাহলে এটা সিম্পল 15 বারে কেটে যাচ্ছে, তো 15 × 100 মানে 1500, 1500 ইজ কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট 11 নম্বর কোশ্চেনে আসো, এখানে বলছে রাধা এবং রামের বয়সের মধ্যে পার্থক্য 6 বছর, তারপর বলছে এবং তাদের বয়সের যোগফল 26 বছর। রাধার বয়স খুঁজুন যদি তিনি রামের চেয়ে বড় হয়, তাহলে রাধা বড় আর হচ্ছে রাম ছোট, ঠিক আছে। তো রাধার জন্য আমি x ধরে নিচ্ছি, রামের জন্য আমি y ধরে নিচ্ছি। বলছে তাদের বয়সের পার্থক্য মানে x - y, আমাদের এখানে কত 6, তাদের বয়সের যোগফল মানে x + y, আমাদের এখানে কত 26। তাহলে এখানে আমি যদি দুটো ইকুয়েশনকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে +y - y ক্যান্সেল, এদিকে হয়ে যাবে 2x, এদিকে আমাদের কত হয়ে যাচ্ছে, এদিকে আমাদের হয়ে যাচ্ছে যোগ করলে 26 আর 6 32, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 16, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু 16 আর আমাদের x মানে রাধার বয়স কত 16 বছর, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট 12 নম্বর কোশ্চেন। তো 12 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হলো 40, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি খুঁজুন। 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় হলো 40, তাহলে 5টি সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তো জোড় সবসময় মিডিলেরটা আসবে, তো মিডিলে এটা আমাদের কত বলে দিয়েছে গড়, ঠিক আছে, মিডিলে যেটা আসবে সেটাই আমাদের সবসময় গড় আসবে, তাহলে গড় আমাদের 40 দেওয়াই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 40। এবার প্রত্যেকটা জোড় সংখ্যা, তার মানে এর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের 38 আছে, 2 কম, তার আগের সংখ্যাটা আরও 2 কম মানে 36, ঠিক আছে, এর আগের সংখ্যাটা আমাদের এখানে পরের সংখ্যাটা কত হবে 42, জোড় সংখ্যা তো 42 হবে, তারপরেরটা 44। এবার যদি আমাদের এখানে বলতো সব থেকে বড় সংখ্যা, তাহলে আমরা বলতাম 44, আমাদের এখানে বলছে সবথেকে ছোট সংখ্যাটি খুঁজো, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 36, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে রামু 30 ঘন্টার মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব পৌঁছাতে পারে। আচ্ছা, সে যদি সেই সময়ের মধ্যে তার গতি 1/15 অংশ কম করে, আচ্ছা, তবে সে 10 কিলোমিটার পথ যায়, কম যায় হবে এখানে, ঠিক আছে, কম যায়, স্পিড কমাচ্ছে মানে কম যাবে, তবে সে 10 কিলোমিটার পথ কম যায়, তার গতি খুঁজুন। ওকে, তাহলে এখানে আমরা কি করব, দেখো সিম্পল, এখানে আমাদের বলছে তার স্পিড কত কমাচ্ছে, 1/15 কমাচ্ছে, তাহলে আগের স্পিডটা কত আমি ধরে নেবো, আগের স্পিডটা আমি নিচে যেটা দেওয়া আছে 15, সেটাই আমি ধরে নেবো, তাহলে আগের স্পিড আমরা এখানে ধরে নিচ্ছি কত, স্পিড 15 ছিল, সেইখান থেকে 1 কমাচ্ছে, তাহলে উপরের 1 কমিয়ে দাও, তাহলে 15 থেকে হয়ে গেছে 14, তাহলে স্পিড কত হয়ে গেছে 15 থেকে 14, ঠিক আছে। এবার দেখো এখানে স্পিড আর ডিস্টেন্স আমাদের সেম রেশিও হবে, তার কারণ কি, তার কারণ হচ্ছে এখানে টাইম আমাদের সেম 30 ঘন্টা,
টাইম দুই জায়গাতেই সেম 30 ঘন্টা। তাহলে এখানে আমি সিম্পল, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 30 ঘন্টা টাইম যেহেতু সেম, তাহলে স্পিড আর ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে আগে 15 গেলে এখন 14 ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ডিস্টেন্স কত কম যাচ্ছে? 1 ইউনিট কম যাচ্ছে। সেইটাই আমাদের অঙ্কতে বলা আছে 10 কিলোমিটার পথ কম যায়। তাহলে 1 এর ভ্যালু কত? 10 কিলোমিটার। ঠিক আছে? তাহলে 1 এর ভ্যালু যদি 10 কিলোমিটার হয়, আমাদের এখানে বলছে তার গতি খুঁজো। তাহলে আগে সে যেত কত? 15 ইউনিট দূরত্ব যেত। ডিস্টেন্স যেত কত? 15 ইউনিট। তাহলে 15 এর ভ্যালু কত হবে? 15 ভ্যালু কত হবে সেটা বার করার জন্য 150 হবে, দেখেই বোঝা যায়। তাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের 10 আমাদের এখানে 1 এর ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে 15 এর ভ্যালু, তাহলে 15 দিয়ে গুণ। তাহলে 15 ভ্যালু কত দাঁড়াচ্ছে? 15 ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 150 কিলোমিটার। ঠিক আছে? 15 ভ্যালু কত দাঁড়াচ্ছে? 150 কিলোমিটার। এটা গুণ করে দাও 150। তাহলে 150 কিলোমিটার সে পথ আগে যেত। টাইম কত? 30 ঘন্টায় যেত। তাহলে আমাদের এখানে যদি আমরা স্পিড বার করতে চাই, তাহলে ডিস্টেন্স বাই টাইম করে দিতে হবে। টাইম আমাদের 30 ঘন্টা, তাহলে 30 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে বেরাচ্ছে কত? 0, 0 ক্যান্সেল, 3 5 15, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। স্পিড কত? 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। তো যাদের একটু বেসিক ঠিকঠাক আছে তারা ইজিলি বুঝতে পারবে, নো দিক্কাত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেন। দুটি ট্রেনের গতির মধ্যে অনুপাত বলছে 7:5। তাহলে দুটি ট্রেন আছে, তাদের গতি হচ্ছে 7:5। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার চলে, তাহলে প্রথম ট্রেনের গতি হলো। আচ্ছা, আচ্ছা। এখানে বলছে দুটি ট্রেনের গতি, স্পিড দেওয়া আছে দুটো ট্রেনে, তাহলে ট্রেন 1, ট্রেন 2 কত? 7:5 দেওয়া আছে। এবার আমাদের এখানে বলছে দ্বিতীয় ট্রেনটি, মানে ট্রেন 2 4 ঘন্টায় 400 কিলোমিটার যাচ্ছে। তাহলে 400 কিলোমিটার যদি 4 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 100 কিলোমিটার। তাহলে বলতে পারি 100 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তাহলে সেকেন্ড ট্রেনের গতি কত? এক্স্যাক্টলি 100 কিলোমিটার পার আওয়ার। কত? 100 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের এখানে সেটা দেওয়া আছে 5 ইউনিট। তাহলে আমি বলতে পারি 100 কিলোমিটার যেটা আছে সেটা আমাদের এখানে 5 ইউনিটের ভ্যালু, তাহলে 5 দিয়ে ভাগ। আমাদের বলছে প্রথম ট্রেনের গতি কত? প্রথম ট্রেনের গতি 7 ইউনিট, তাহলে 7 এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ। তাহলে প্রথম ট্রেনের স্পিড বেরিয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 20 100, 7 দুগুণে 14, 140, 140 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ট্রেনের গতি কত? 140 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা 15 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে একজন নাবিক 24 কিলোমিটার স্রোতের বিপরীতে এবং 36 কিলোমিটার স্রোতের অনুকূলে দূরত্ব ভ্রমণ করে এবং প্রতিবার 6 ঘন্টা সময় নেয়। নৌকা স্রোতের কোশ্চেন, তাহলে 3টে বক্স আমি চোখ বন্ধ করে সবার আগে আঁকবো। অর্ধেক অঙ্ক এখানেই হয়ে যাবে। এটা স্রোতের অনুকূলে এদিকে, তাহলে এটা হয়ে যাবে ডাউনস্ট্রিম স্রোতের অনুকূল, এটা স্টিল ওয়াটার শান্ত জল, এটা আপস্ট্রিম স্রোতের বিপরীত। এবার বলছে একজন নাবিক 24 কিলোমিটার স্রোতের বিপরীতে, 24 কিলোমিটার স্রোতের বিপরীতে যাচ্ছে এবং 36 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। ঠিক আছে? প্রতিবার 6 ঘন্টা টাইম নিচ্ছে। তো ডিস্টেন্স বাই টাইম করে দাও, ডিস্টেন্স বাই টাইম করে দাও, স্পিড বেরিয়ে যাবে। 6 দিয়ে কাটলে 4 6 24, তাহলে এখানে স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার। 6 দিয়ে কাটলে 6 6 34, এখানে স্পিড কত? 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতি কত? তাহলে স্রোতের গতি বার করার জন্য সিম্পল আমার এখন আর কি করতে হবে? এই দুটোকে যদি আমি যোগ করি, 6 আর 4 10, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি 5। ঠিক আছে? 6 আর 4 10/2 মানে 5। তাহলে 5 হচ্ছে আমাদের শান্ত জল স্টিল ওয়াটারের গতিবেগ। স্রোতের বেগ বার করার জন্য এই দুটোর গ্যাপ নাও, এই দুটোর গ্যাপ 1, তাহলে স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। বা তুমি এই দুটোরও গ্যাপ নিতে পারো, 5 আর 6 এর গ্যাপ 1, তাহলে এখানেও স্রোতের বেগ কত? 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? ইজিলি স্থির জলটা যদি আমরা বার করতে পারি মিডলেরটা, তাহলে সিম্পল আমাদের অ্যান্সার এখানে চলে আসবে। ক্লিয়ার? তো আজকের 15টা কোশ্চেন ছিল। স্পিড আমাদের আস্তে আস্তে ইনক্রিজ হবে, আরও ইনক্রিজ হবে। ঠিক আছে? তোমাদেরও ঠিকঠাকভাবে প্র্যাকটিস রেগুলার থাকলে তোমরাও ইজিলি বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ওকে? আর রিজনিংয়েরও আমাদের ক্লাস আসবে এখন থেকে রাতে আমাদের 8টা বা 8:30 নাগাদ আমাদের লাইভ ক্লাস আসতে পারে। তো রেডি থাকো সবাই।